তখনও হালকা হালকা শীত ছিল। গ্রাম বাংলার আকাশ তখন কুয়াশার সাদা চাদরে ঢাকা। সন্ধ্যা নামলেই চারিদিক যেন এক অদ্ভুত নীরবতায় ঢেকে যেত। মাঠের আলপথ দিয়ে হাঁটলে নিজের পায়ের শব্দও কানে কেমন অচেনা লাগত। আমাদের নিমডাঙ্গার সেই ছোট্ট গ্রামে তখনও বিদ্যুতের আলো সব বাড়িতে পৌঁছায়নি। কুপির হলদেটে আলো, শ্যাওলা ধরা পুকুর আর পুরনো বাড়ির উঠোন সব মিলিয়ে যেন এক জীবন্ত ভুতুড়ে গল্পের মতো সেই গ্রামের পরিবেশ। আমি, ঘনা, শিবু আর রতন প্রায় প্রতিদিনই বিকেলে শিবুদের বাড়িতে আড্ডা দিতে যেতাম। শিবুদের বাড়ি ছিল এক পুরনো বনেদি বাড়ি। বড় বারান্দা, লম্বা করিডোর, পেছনে আম কাঁঠালের বাগান আর এক কোণে বিশাল এক বাঁশঝাড়। ওই বাড়ির বাগানের দেখাশোনা করতেন মালিক কাকা। এই নাও দাদা বাবুরা, আজ গুড়ের গুজিয়া এনেছি। হ্যাঁ, দাও দাও। কাকা, তুমি না থাকলে আমাদের আড্ডায় জমতো না, কি বলিস তোরা? কাকা মৃদু হেসে বলতেন, তোমরা হলে আমার ছেলের মতো। তোমরা এই যে আনন্দ পেলে, এতেই আমি খুশি। কিন্তু আচমকাই একদিন খবর এলো, মালিক কাকার একমাত্র ছেলে গোপাল মারা গেছে। হ্যাঁ শিবু, বল। খবরটা শুনেছিস? কোন খবর? আরে, মালিক কাকার ছেলে গোপাল দা মারা গেছেন। কি বলছিস? কিভাবে? ঠিক জানি না, তবে তবে ব্যাপারটা নাকি খুবই অদ্ভুত। কয়েকদিন পর আমরা আবার ওদের বাড়ি গেলাম। দেখলাম মালিক কাকা উঠোনের এক কোণে বসে আছেন, মুখ শুকনো, চোখ দুটো লাল, যেন বহুদিন ঘুমাননি। ঘনা কাকার পাশে গিয়ে বসল, তারপর ধীরে বলল, এই যে কাকা, কেমন আছো? কাকা মাথা নাড়লেন। আমি ইতস্তত করে বললাম, গোপালদা, কি হয়েছিল কাকা? প্রথমে কাকা চুপ করে রইলেন, তারপর ভারী গলায় বললেন, তোরা শুনতে চাইছিস? তাহলে শোন। তবে এই কাহিনী শোনার পর রাতের অন্ধকারকে আর আগের মতো সাধারণ মনে হবে না। আমার ছেলে গোপাল ছোট থেকেই খুব ডান পিটে ছিল, কাউকে ভয় করত না। ওর বন্ধু রতন শহরের হাসপাতালে কাজ করত, মর্গে ডিউটি, ওই যারা লাশ আনা নেওয়া করে ওই কাজ। একদিন রতন আমাদের বাড়িতে এসে গল্প করছিল। এক কথায় দু কথায় রতন ওর কাজকর্ম নিয়ে বলতে শুরু করলো। কাকু জানো, মর্গে আমরা যা কাজ করি না, সেই কাজ সবাই করতে পারবে না। তার জন্য বুকের কলিজা থাকা দরকার। এই যেমন রাতের বেলা মর্গে অদ্ভুত সব জিনিস ঘটে। হঠাৎ করে দেখি স্ট্রেচারে লাশ উঠে বসেছে। কখনো কখনো আবার শুনতে পাই লাশের মুখ থেকে ঢেকুরের মতো শব্দ বেরোচ্ছে। এছাড়া আরো কত ঘটনা ঘটে, এসব আমার নিজের চোখে দেখা। আর রাত 12টার পর তো মর্গের ভেতরে থাকা মুশকিল হয়ে যায়। পাগল বানাচ্ছিস আমাকে? তুই যা বললি সেগুলো সব কটা বিজ্ঞান বইয়ে পড়েছিলাম। ঠিক আছে, আমি মেনে নিলাম তুই যা বলছিস সব ঠিক। তাহলে আমাকেও একদিন নিয়ে চল মর্গে। আমি প্রমাণ করে দেব কোনটা সত্যি আর কোনটা মিথ্যা।
রতন সঙ্গে সঙ্গে বলেছিল, না রে ভাই, এইসব নিয়ে মজা করিস না, একদম মজা করা উচিত না। কখন কিভাবে কি যে ঘটে যাবে, তাছাড়া মরা মানুষকে অসম্মান করতে নেই। গোপাল খিলখিল করে হেসে বলল, ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে, মজা করলাম না। তবে আমাকে কিন্তু এক রাতে নিয়ে যেতে হবে ওখানে, আমি দেখবো ওখানে কত বড় ভূত আছে। এই, তুই মজা করা বন্ধ করবি? এখনো বলছি শুধরে যা, না হলে তোর মতো অবিশ্বাসীকে একদিনের জন্য বড় বিপদে পড়তে হবে। আমি তখনও জানতাম না আমার আমার এই কথাটাই। আমরা সবাই মাথা নিচু করে চুপ করে বসে রইলাম। আসলে কি বলে যে কাকাকে সান্ত্বনা দেব বুঝে উঠতে পারছিলাম না। অতঃপর মালিক কাকা গামছার খুঁটটা দিয়ে তার চোখ মুছে আবারও বলতে শুরু করলেন, একদিন কুয়াশা ঢাকা এক গভীর রাতে কাউকে কিছু না বলে গোপাল চুপি চুপি রতনের সঙ্গে হাসপাতালে যায়। হাসপাতালের বিল্ডিং এর লম্বা করিডোর পেরিয়ে কিছুটা এগোলেই সামনে একটা একতলা বিল্ডিং। বিল্ডিং এর গেটের উপর একটা নীলচে রঙের সাইনবোর্ড ঝোলানো, আর তাতে সাদা রঙে লেখা মর্গ। তার নিচে একটা হলুদ বাতি টিম টিম করে জ্বলছে, চারধারে কুয়াশায় সেই আলো আরো ম্লান হয়ে উঠেছে। ওরা মর্গের দরজাটা আস্তে করে খুলল। সাথে সাথেই মর্গের ভেতর থেকে একটা বরফ শীতল বাতাস বাইরে বেরিয়ে এলো। ওরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। কি করছিস কি? বলছিলাম না চুপচাপ থাকবি, কোনো কিছু ছবি না। গোপাল ঠোঁট বাঁকিয়ে বলল, বাহ, ভূতের সিনেমার মতো জায়গা তো। ও এক একটা লাশের চাদর সরিয়ে দেখে আর সেগুলোকে ঠেলা দিয়ে প্রশ্ন করে, এই যে ভাই, কেমন আছে? সব ঠিকঠাক? রতন কাপা গলায় বলল, গোপাল, কি করছিস কি ভাই? থাম, পাগল হয়ে গেলি নাকি? এভাবে করিস না। গোপাল হেসে বলল, চিল ব্রো, মজা করছিলাম জাস্ট, তাছাড়া মরা মানুষ কি আর করবে। এই বলে গোপাল এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। রাত তখন গভীর, বাইরে শো শো করে ঠান্ডা হাওয়া বইছে, আর তাতে মাঝে মাঝে জানালার পর্দাগুলো কেঁপে উঠছে। একই রাত গভীর, তার মধ্যে একইভাবে অনেকক্ষণ টেবিলের উপর মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে থাকায় রতনের ঘুম এসে গিয়েছিল। হঠাৎ, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও। রতন ধর্মর করে উঠে বসে। শব্দের উৎসের দিকে তাকিয়ে রতন দেখল একটা মৃতদেহ উঠে বসে গোপালের হাত কামড়ে ধরেছে। গোপাল চিৎকার করছে, ছাড়, ছাড় বলছি, ছাড়, 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 বাঁচাও, ছাড়, ছাড়। রতন আতঙ্কে ছুটে গেল গোপালের কাছে, কিন্তু কাছে যেতেই সব স্বাভাবিক। রতন দেখল লাশ আগের মতোই শুয়ে আছে। গোপাল হাঁপাচ্ছে, ওর হাতে দাঁতের দাগ স্পষ্ট, আর সেখান থেকে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ছে। গোপালের বুকটা তখন হাঁপড়ের মতো ধরফর করছিল। মর্গের বরফ শীতল ঘরের ভেতর
তার হাঁপানোর শব্দ যেন দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসছিল। রতন কাঁপা কাঁপা হাতে গোপালের হাত চেপে ধরল। রক্ত ধীরে ধীরে গড়িয়ে পড়ছে মেঝেতে, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই তাজা রক্ত থেকে পচা মাংস, ফরমালিন আর আষ্টে দুর্গন্ধ বের হচ্ছিল। বাইরে হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। মর্গের জানালার কাঁচ কেঁপে উঠল ঠক ঠক করে। মনে হচ্ছিল কেউ যেন বাইরে থেকে নখ দিয়ে আঁচড় কাটছে। চল ভাই চল, এক্ষুনি পালাতে হবে। চ চ চ চ। রতনের গলা শুকিয়ে কাঠ, কিন্তু গোপাল যেন স্থির। তার চোখ দুটো বিস্ফারিত। সে নিজের ক্ষতবিক্ষত হাতের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, ওটা 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 কি? ওটা তার কণ্ঠে প্রথমবারের মতো ভয় অনুভব করল রতন। ঠিক সেই মুহূর্তেই ঘরের এক কোণ থেকে ধীরে ধীরে ধাতব শব্দ ভেসে এলো। ওরা দুজনেই একসঙ্গে তাকিয়ে রইল সেই দিকেই। ঘরের শেষ প্রান্তে রাখা লোহার স্ট্রেচারটা নিজে নিজেই একটু একটু করে বাইরে বেরিয়ে আসছে। রতনের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। কে 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 ওখানে? কোনো উত্তর নেই, শুধু আরো একবার সেই শব্দ। হলুদ আলোটা আচমকা ধপধপ করে উঠল। আলো আধারির সেই বিভীষিকার মধ্যে ওরা দেখল সাদা কাপড়ে ঢাকা স্ট্রেচারটা আরো আরো খানিকটা এগিয়ে এসেছে। ভয়ে গোপাল পিছিয়ে গেল। রতনের ঠোঁট শুকিয়ে গেছে। ওর কপাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছে। হঠাৎ যেন বহু মৃত মানুষের গলা একসঙ্গে চাপা কান্নায় ভরে উঠেছে। তারপর সব চুপ। বেশ কিছুক্ষণ পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে রইল। এতটাই নিস্তব্ধ যে ওদের নিঃশ্বাসের শব্দ ওরা নিজেরাই শুনতে পাচ্ছে। হঠাৎ লাশটা স্ট্রেচারের উপর উঠে বসল। ওটার মাথা একদিকে কাত হয়েছিল, চোখ দুটো আধখোলা, মনি নেই। ঠোঁটের কোণে শুকনো রক্ত। ওটার মুখে ধীরে ধীরে ফুটে উঠেছিল এক এক বিকৃত অমানসিক হাসি। গোপাল আর রতন দুজনেই আতঙ্কে চিৎকার করে উঠল, পালা 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 পালা, জলদি পালা। রতন গোপালের হাত ধরে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার কাছে পৌঁছেই
তারা থমকে গেল। লোহার ভারী দরজাটা বন্ধ। ওরা দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। হঠাৎ ঘরের আলো নিভে গেল, চারিদিক ডুবে গেল ঘন কালো অন্ধকারে। ঠিক সেই সময় দেখুন, দেখুন, আমি রতন, এখানে কাজ করি। আমার আমার বন্ধু না জেনে ভুল করে ফেলেছে। ওকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন বলছি। ওকে প্লিজ ক্ষমা করে দিন। আমি 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 বলছি, ও আর এরকম কোনোদিন করবে না। ওকে ক্ষমা করে দিন। আরে হা করে দেখছিস কি? ক্ষমা চা। দেখুন, আপনারা আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি না জেনে ভুল করে ফেলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু কোনো উত্তর এলো না। ঠিক সেই সময় রতন অনুভব করল ওর ঘাড়ের পেছনে বরফ শীতল নিঃশ্বাস পড়ছে। পচা গন্ধ মাখা সেই নিঃশ্বাস ধীরে ধীরে ওর কানের কাছে থেমে গেল। রতনের শরীর জমে পড়ল। তারপর এক ফিসফিসে কণ্ঠস্বর কানে এলো রতনের। তোদের এত সাহস আমার ঘুম ভাঙালি। পর মুহূর্তেই মর্গের ভেতর প্রতিধ্বনিত হল দুইজন যুবকের রক্তহীন করা আর্তচিৎকার। তারপর ভয়ে ওরা অজ্ঞান হয়ে যায়। সেই রাতের পর গোপাল আর আগের মানুষ ছিল না। ও বাড়ি ফিরেছিল ঠিকই, কিন্তু তার চোখে তখন এক অদ্ভুত শূন্যতা। মাঝরাতে সে নিজের ঘরে বসে কারো সঙ্গে কথা বলতো, অচেনা গলায় হাসতো, আর মাঝে মাঝেই নিজের কামড়ের দাগে হাত বুলিয়ে ফিস ফিস করত। সুস্থ হবার পর একদিন রতন দেখতে এলো। গোপাল, এই গোপাল, দরজা খোল, আমি রতন। গোপাল, এই দরজা খোল। দরজা খুলেই গোপাল ঝাঁপিয়ে পড়ে রতনের হাতে কামড় বসায়। রতন আর্তনাদ করে ওঠে। আমি আর গোপালের মা মিলে অনেক কষ্টে ছাড়াই। রতন হাঁপাতে হাঁপাতে বলল, কাকু, ওর মধ্যে অন্য কিছু আছে। ওকে ভূতে ধরেছে, গুনিন ডাকো কাকু। রতনের কথায় যেন সারা উঠোনের বাতাস মুহূর্তে জমাট বেঁধে গেল। বিকেলের আলো তখনও ধীরে ধীরে কমে আসছে। পশ্চিম আকাশে রক্তমাখা সূর্যের শেষ রেখাটুকু মিলিয়ে যেতে না যেতেই নিমডাঙ্গার উপর নেমে এলো এক অস্বাভাবিক গাঢ় অন্ধকার। বাঁশঝাড়ে বাতাস ঢুকে শো শো শব্দ তুলছে। মনে হচ্ছিল অসংখ্য অদৃশ্য আত্মা যেন দাঁত খিঁচিয়ে ফিস ফিস করছে। আর ঘরের ভেতর গোপালের পায়চারি করার ভারী পায়ের শব্দ। না, ওটা কোনো স্বাভাবিক মানুষের হাঁটার শব্দ ছিল না। যেন খাঁচাবন্দি কোনো হিংস্র পশু
সুযোগের অপেক্ষায় ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝেই ভেসে আসছিল তার গলা, কখনো গোপালের স্বরে, আবার আবার পরক্ষণেই এক কর্কশ গম্ভীর অমানসিক শব্দ। ওর হুমকি শুনে আমাদের শরীরের রক্ত যেন হিম হয়ে যাচ্ছিল। সেই রাতেই ডেকে আনা হলো পাশের গ্রামের বিখ্যাত গুণী হরিধন চক্রবর্তীকে। বৃদ্ধ মানুষ, কপালে সিঁদুরের টিপ, গলায় রুদ্রাক্ষ, হাতে লৌহ ত্রিশূল আর নিম পাতার ঝাঁটা। তিনি বাড়ির উঠোনে পা রাখতেই আচমকাই চারিদিকের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। কুকুরগুলো একসঙ্গে হাউমাউ করে ডাকতে শুরু করলো। পুকুরের জল কাঁপতে লাগলো। কুপির শিখা বারবার নিভে যাওয়ার উপক্রম। গুণিন চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে বললেন, এ শুধু ভূত নয়, একাধিক একাধিক অপমৃত আত্মা। ওরা অসম্মানের প্রতিশোধ নিতে এসেছে। কথাটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেলাম। গুণিন গম্ভীর স্বরে বললেন, ছেলেটা মৃত মানুষের ঘুম ভাঙিয়েছে। ওরা ওরা ওকে ছাড়বে না সহজে। তারপর তিনি ঘরের দরজার সামনে যজ্ঞের আসন বসালেন। ধূপ, সর্ষে, গঙ্গা জল, নিম পাতা, কালো তিল সব সাজানো হলো। মন্ত্রপাঠ শুরু হতেই গোপালের ঘর থেকে ভেসে এলো বিরাট চিৎকার। তারপর দরজায় এমন জোরে আঘাত করতে লাগলো যেন মনে হচ্ছিল এক্ষুনি ভেঙে যাবে। এইসব দেখে গোপালের মা জ্ঞান হারালেন। আমরা সবাই আতঙ্কে পিছিয়ে গেলাম। গুণিন আরো জোরে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল। আর সেই সাথে এক ঝলক বরফ শীতল বাতাস সব প্রদীপ নিভিয়ে দিল। আমরা দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে আছে গোপাল, কিন্তু সে আর সেই আগের গোপাল নয়। তার চোখ সম্পূর্ণ সাদা, ঠোঁটের কোণে কালচে রক্ত, হাতের কামড়ের দাগ পচে নীলচে হয়ে গেছে। সে মাথা কাত করে দাঁড়িয়ে আছে। তারপর ও ধীরে ধীরে হেসে উঠল। সেই হাসি মানুষের হাসির মতো নয়। তোরা 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 ওকে এনেছিস আমাকে আটকাতে। কিরে কিরে, তুই পারবি আমাকে আটকাতে? ওর গলার স্বর একসঙ্গে অনেকগুলো স্বরের মতো শোনালো। মনে হচ্ছিল বহু মৃত আত্মা এক শরীরে কথা বলছে। হরিধন গুণিন ত্রিশূল তুলে এগিয়ে গেলেন। শেষবার বলছি, এই দেহ ছাড়। গোপাল হঠাৎ বিকট গর্জন করে উঠল। তারপর এমন এক পাশবিক শক্তিতে গুণিনকে লাথি মেরে ছিটকে ফেলল উঠোনের এক প্রান্তে। চারপাশে হাহাকার শুরু হলো। বাজার একসঙ্গে কেঁপে উঠল। আকাশে কালো মেঘ জমে উঠল। শিয়ালের ডাক আরো তীব্র হয়ে গেল। গোপাল তখন নিজের বুক নিজেই আঁচড়াতে শুরু করেছে। নখে নখে মাংস উঠে যাচ্ছে, রক্ত ঝরছে, কিন্তু তার মুখে
যন্ত্রণার বদলে বিকৃত হাসি। হঠাৎ সে গর্জন করে উঠল, তারপর আচমকাই দৌড়াতে শুরু করলো। আমরা কেউ আটকাতে পারলাম না। ও সোজা ছুটল বাঁশঝাড়ের দিকে। আমরা পেছন পেছন ছুটে গেলাম কুয়াশা ঢাকা সেই অন্ধকার বাগানের মধ্যে। কিন্তু বাঁশঝাড়ের কাছে পৌঁছে সবাই থমকে দাঁড়িয়ে পড়লাম। আমরা দেখলাম গোপাল মাটির উপরে শূন্যে ঝুলছে। বাঁশের মোটা ডালের সঙ্গে তার শরীর অস্বাভাবিকভাবে পেঁচিয়ে আছে, যেন অদৃশ্য বহু হাত ওকে চেপে ধরেছে। গোপাল শেষবার চোখ মেলে তাকালো আমার দিকে। সেই চোখে এক মুহূর্তের জন্য যেন সেই পুরনো গোপাল ফিরে এসেছে। বাবা, আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা। পরক্ষণেই গোপালের ঘাড়টা অস্বাভাবিকভাবে এক পাশে বেঁকে গেল। ওর শরীর নিথর হয়ে মাটিতে পড়ে গেল। বাতাস থেমে গেল, চারিদিক নিস্তব্ধ। শুধু দূরে কোথাও শিয়ালের দীর্ঘ ডাক রাতের বুক চিরে ভেসে এলো। পরদিন গোপালের সৎকার করে বাড়ি ফিরে আসি, কিন্তু আজও নিমডাঙ্গার মানুষ বলে শীতে কুয়াশা ঢাকা রাতে সেই বাঁশবাগানের পাশ দিয়ে গেলে বাঁশঝাড়ের ভেতর থেকে গোপালের কণ্ঠ ভেসে আসে। যেই ওই রাস্তা দিয়ে হেঁটে যায় তার নাম ধরে ডাক দেয় আর বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মালিক কাকা বিড় করতে করতে ধীরে ধীরে উঠে গেলেন গেটের দিকে। কুপির ক্ষীণ আলোয় দেখলাম ওনার চোখের জল গাল বেয়ে টুকটুক করে মাটিতে পড়ছে। আমরাও একে একে যে যার বাড়ি ফিরে এলাম।